তো সেকেন্ড ইয়ারের সিলেবাস সম্পর্কে আজকে আমরা জানবো। আজকের ক্লাসটা আমরা সেকেন্ড ইয়ারের সিলেবাস বা টপিকগুলো কী কী আছে, ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা ফার্স্ট ক্লাসগুলো স্টার্ট করব। প্রথমে যতগুলো ইম্পর্ট্যান্ট টপিক, আনকমন টপিক, ওইগুলোকে নিয়ে আমরা ফার্স্ট ওই ক্লাসগুলো শিডিউলগুলো করব। শিডিউল ওয়াইজ যেমন ক্লাস থাকবে সেটা আজকে আমরা ডিসিশন নিয়ে নেব যে শিডিউল ওয়াইজ কীভাবে ক্লাস করব, কখন করব, কোনটা করলে সুবিধা হবে। সেকেন্ডলি যেটা জানবো সেটা হচ্ছে যেগুলো যেগুলো প্রিমিলারি, ধরো আমরা কিছু নলেজ যেমন ড্রিল বিট, ড্রিল মেশিন, এদের সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, তাদের এখানে সেকেন্ড ইয়ারে আছে কি তার ফার্স্ট ভার্সানটা, অর্থাৎ তার যে অ্যাক্সেসারিজগুলো, সেখানে ড্রিল মেশিনের মাধ্যমে আরও বিভিন্ন রকমের যে টুলসগুলো আমরা ইউজ করব সেইগুলো নিয়ে এখানে বেশি বেশি আলোচনা, মানে জিগ, ফিক্সচার ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন ধরনের কি ফাস্টেনার্স, এইগুলো নিয়ে আলোচনা আছে। তো আমরা সিলেবাসটাকে আগে জেনে নিই ভালো করে, তারপরে সিরিয়াস টপিক যেগুলো যেগুলো একদম সত্যিকারে আনকমন, একদম ফার্স্ট টাইম এই সেকেন্ড ইয়ারে জানার জন্য আমাকে পড়তে হবে, সেইগুলোকে আমরা আগে কভার করব। কেন যেগুলো একটু জানা সেগুলোকে আমরা একটু কন্টিনিউ করলে আমরা কিন্তু সেটা জেনে যেতে পারবো বা কভার করে নিতে পারবো। কিন্তু যেগুলো একদম অচেনা টপিক সেইগুলোকে যদি আমরা ফার্স্ট থেকে আমরা না স্টার্ট করি তাহলে কিন্তু সেটা পরে গিয়ে জানা টপিকে পড়তে পড়তে অজানার সময় আমাদের কোনো সমস্যা হলে, সমস্যা মানে কি, ধরো ওজেটি হলো, আমরা বেরিয়ে যাবো, তখন টপিকটা কি ঠিক এই মানের ক্লাস করিয়ে সেই রকম কন্টিনিউ করা যাবে না, তখন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ক্লাসগুলোকে অর্গানাইজ করা যায় না, সমস্যা হয়। তো তখন আমি সেই শেষের দিকে ওই টপিকগুলো রাখবো যেগুলো সম্পর্কে আমরা কিছু না কিছু জেনে রেখেছি, তার আপডেটগুলো জাস্ট জেনে নেবো। যেগুলো একদম আনকমন সেইগুলো আমরা আগে জেনে নেবো। এইটা কি ঠিক নাকি না অসুবিধা হচ্ছে বলো? না স্যার, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো আমি কেমন ভাবে প্ল্যানিংটা করছি? হ্যাঁ স্যার। তো আমাকে একটু তোমাদের হচ্ছে যেটা হচ্ছে কোঅপারেট করতে হবে। সেই কোঅপারেটেডটা কেমন কোঅপারেশন আমরা বোধ করব, অজানা টপিকের সঙ্গে সঙ্গে কিছু কিছু জানা টপিক পড়ব। সেই জানা টপিকগুলোর মানে পড়ার যে টপিকের রিলেটেড যে কোশ্চেনগুলো আমি তোমাকে দিয়ে দেবো, তোমাকে একটু প্রিমিলারি খাটতে হবে। খেটে মানে কেন খাটতে হবে প্রথম ক্লাসেই আমি এইটা বলছি কেন, একদম সিম্পলভাবে ভাব, আমার 6 মাসের কোর্স এটা, আমি সেইভাবে বলছি তো প্রথম থেকে নাকি। হ্যাঁ স্যার। 6 মাসের ভেতরে আমাকে 1 বছরের কোর্স মেকআপ করতে হবে, কারণ হচ্ছে আমি জানি যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে ওজেটিতে গেলে পড়াশোনাটা ক্লোজড হয়ে যাবে, পড়াশোনা আর হবে না। তো 6 মাসের ভেতরে আমাকে টোটাল যা কিছু টপিকগুলো আছে সেই টপিকগুলোকে একটু একটু করে বুঝে নিতে হবে। তো এটা রাজি তো নাকি না অসুবিধা আছে? না স্যার, কোনো অসুবিধা নেই। তো আজকে আমরা একটু মোটামুটি এই তো দেখছো 5 জন আছি। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। হয়েছে স্ক্রিন শেয়ার? হ্যাঁ স্যার। হয়েছে, আচ্ছা আমি একটু দেখে নিই এখানে আমার নেটওয়ার্ক ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, সাউন্ড ক্লিয়ার আছে। সাউন্ড ক্লিয়ার আছে, তাও আমি ভিডিওটা অফ করেই রাখি। এতে কি হবে, সাউন্ডটা আপাতত ক্র্যাক বা ভিডিওটা ক্র্যাক হবে না। তো চলো প্রথমে আমরা জানবো সিলেবাস ডিস্ট্রিবিউশন বা সিলেবাস সম্পর্কে, কি কি অ্যাকচুয়ালি আমাদের পড়া বা পড়তে হবে, জানতে হবে, অ্যাকচুয়ালি আমরা দেখে নিই। ঠিক আছে, তো আমরা মডিউল অনুযায়ী আমরা প্রথম আমরা মডিউল অনুযায়ী লিখব। ফার্স্ট 1 নম্বর মডিউল 1, আর আমি আজকে তোমাদেরকে ওয়েব কপিটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? মডিউল 1, এই মডিউল 1টা আমরা অ্যাসেম্বলি সম্পর্কে জানব। অ্যাসেম্বলি 1, অ্যাসেম্বলি 1-এ কী কী থাকছে
যদি একটু লেখা যায় সেটা কেমন, দেখো অ্যাসেম্বলি ওয়ানের ভেতরে আমরা স্ক্রু স্ক্রু যত রকমের স্ক্রু এবং তা স্ক্রু ড্রাইভার, ঠিক আছে, নাটস, ভেরিয়াস টাইপ অফ নাটস, কিজ, বোল্ট, এইগুলো কিছু স্পেশাল ফাইল সব কিন্তু গুটিয়ে গুটিয়ে লিখবে, কিন্তু বসে থাকবে না কিন্তু। টেমপ্লেট অ্যান্ড গেজ, তারপরে ধর আছে স্লিপ গেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেগুলো যেগুলো আগে পড়াবো সেগুলো আমরা এখান থেকে স্টার মেরে নেবো, হ্যাঁ। তারপরে চলে যাও সাইন বার, তারপরে চলে যাও ল্যাপিং, হর্নিং, ফ্রস্টিং, সব এক এক ধরনের অপারেশন, বুঝতে পারছো। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের হিট ট্রিটমেন্ট, ঠিক আছে, হিট ট্রিটমেন্ট। এবারে চলে যাও আমরা কটার্স এবং কোটিং বা ল্যাপিং, মানে ল্যাপিং নয়, কোটিং দেওয়া বা গ্যালভানাইজিং বলা হয় আর কি। তো এই কোটিং, তো এইটা হলো আমাদের মডিউল 1। কি হলো এটা? মডিউল 1, ঠিক আছে। এবারে এই মডিউল 1-এ আমরা ফার্স্ট কি পড়বো দেখো, ফার্স্ট একদম প্রথম পড়বো আমরা হিট ট্রিটমেন্ট, একদম এই টপিকটা আমরা ফার্স্ট পড়বো। কি পড়বো? হিট ট্রিটমেন্ট। তারপরে সেকেন্ড 2 নম্বরে পড়বো স্লিপ গেজ, সাইন বার, ওকে। এইগুলো পড়ার পর আমরা এখানে আর বাকিগুলো একটু পরে পড়বো, এগুলো আমরা পরে পড়বো, হয়েছে? বুঝতে পারছো নাকি না বুঝতে পারছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, 1 নম্বর আমরা ফার্স্ট যেটা স্টার্ট করব পরের ক্লাসে সেটা হচ্ছে হিট ট্রিটমেন্ট। একদম লিখে রাখো, এটা আলাদাভাবে লিখবে, হ্যাঁ। আর এই লিস্টটা আমাকে দিয়ে দেবে, কেউ একটা ছবি তুলে দিয়ে দেবে যে স্যার এইভাবে আপনি পড়াবেন বলেছেন। ফার্স্ট পড়াবো হিট ট্রিটমেন্ট, সেকেন্ড স্লিপ গেজ, তারপরে সাইন বার। মডিউল 1 থেকে এইটা আমরা প্রথম একটু শিখবো, এটা একদম আনকমন হচ্ছে। মডিউল 1 বোঝা গেল নাকি না অসুবিধা হচ্ছে বলো? না স্যার, বোঝা গেছে। চলো এবারে মডিউল 2। মডিউল 2 নামটাই দেওয়া হয়েছে দেখো, গেজেস, ওকে। তো এখানে কি কি আছে না, এখানে আছে তোমার বিভিন্ন ধরনের গেজ, তারপরে আসছে আমাদের বিয়ারিংস, তারপরে আছে এই বিয়ারিংসের পার্ট আছে, মানে নিডল বিয়ারিং, রোলার বিয়ারিং, বিয়ারিং মেটেরিয়াল, ঠিক আছে। এরপরে আছে আমাদের প্রিভেনশন অফ রাস্ট অ্যান্ড করোজন, হলো। এটা হলো মডিউল 2। আমরা পড়বো এই গেজ, এটা কত নম্বরে হয়ে যাবে? 4 নম্বরে পড়বো এটা। 5 নম্বরে পড়বো বিয়ারিং, এই প্রিভেনশন অফ রাস্ট করোজন পরে পড়বো, বুঝতে পারলে? সিলেবাসটা বুঝতে পারছো কোথা থেকে কি কি জিনিস তুলে নিচ্ছি? হ্যাঁ স্যার। 3 নম্বরে চলে এসো, মডিউল 3। মডিউল 3 তে আছে
পাইপ অ্যান্ড পাইপ ফিটিংস। ওকে, এইটা পুরো পড়বো, পুরো, এর আর ভিতরে আমি লিখছি না। কেন লিখছি না? এইটা আমরা 6 নম্বর টপিক হিসাবে পুরো পড়বো, কেন এটা তো আমাদের কাছে নতুন, হ্যাঁ স্যার। তাই এটা পুরো পড়বো, পাইপ অ্যান্ড পাইপ ফিটিংস। ওকে, মডিউল নম্বর 4, মডিউল নাম্বার 4। ওকে, এবারে 4-এ হচ্ছে ড্রিল জিগ। 4-এ কি আছে? ড্রিল জিগ। আমি একটু আগেই বলেছি ড্রিল জিগ তোমার আছে আমাদের ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো এইটা ড্রিলের অ্যাক্সেসরিজ হিসাবে ব্যবহার করা হবে। জিগস এবং ফিক্সচার ইম্পর্ট্যান্ট ব্যাপার, কিন্তু আমরা একটু পরে পড়ব, ঠিক আছে? আমরা একটু পরে পড়ব। এইটুকু লেখা হয়েছে সকলের? এইটুকু কি লেখা হয়েছে সকলের? হ্যাঁ স্যার। লেখা না হলেও আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটাকে মুছলাম। এবারে চলে এসো 5 নম্বরে, মডিউল 5। মডিউল 5 হচ্ছে রিপেয়ারিং টেকনিক। রিপেয়ারিং টেকনিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, একদম স্টার দিয়ে দাও। কিন্তু এর ভিতরে অনেকগুলো সাবপার্ট আছে, সেই সাবপার্টের ভেতরে আমরা কিছু বেছে নিয়ে বর্তমান পড়ব। প্রথম হচ্ছে দেখো, আমরা বিভিন্ন অ্যালুমিনিয়াম অ্যান্ড এর অ্যালয়, অ্যালুমিনিয়াম এবং এর অ্যালয়, পাওয়ার যে ট্রান্সমিশন হয়, পাওয়ার ট্রান্সমিশন এর এলিমেন্টগুলো, গিয়ার, বেল্ট ইত্যাদি এলিমেন্টস, বুঝতে পেরেছিস? সেখানে ভি বেল্ট, কাপলিং, এগুলো যদি আমি একটু লিখেও দিই, ভি বেল্ট, কাপলিং, তারপরে পুলি, তারপরে হচ্ছে গিয়ার, বুঝতে পারছিস? এইগুলোকে বলা হয় পাওয়ার ট্রান্সমিশন এলিমেন্ট। তো আমরা এই টোটাল পার্টটা, এই পাওয়ার ট্রান্সমিশন এলিমেন্টটাকে আমরা একটু পরে পড়ব, ঠিক আছে? এই যে রিপেয়ারিং টেকনিক, এটাকে টোটালটাই আমরা একটু পরে পড়ব, অসুবিধা নেই। 6 নম্বরে মডিউল নাম্বার 6, মডিউল নাম্বার 6। মডিউল নাম্বার 6 হচ্ছে নিউম্যাটিক অ্যান্ড হাইড্রোলিক, নিউম্যাটিক অ্যান্ড হাইড্রোলিক্স। ওকে, তো এটা আমরা তারপরের সিরিয়ালে পড়ব, এটা একদম স্টার, এটা আমরা তারপরের সিরিয়ালে, কত নম্বর সিরিয়ালে হবে জানি না আমি, সেটা পরে সামনের পেজ থেকে দেখে নাও। 7 নম্বর। 7 নম্বর, তাহলে এটা 7 নম্বরে আমরা পড়ব, ঠিক আছে? এর আর আমি ডিটেলস লিখলাম না, ডিটেলস লেখার দরকার নেই, এটা আমরা তারপরেই পড়ে নেব। 7 মডিউল নম্বর, মডিউল আমাদের 8টা মডিউল আছে সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, মডিউল নাম্বার 7। এই 7টা হচ্ছে প্রিভেন্টিভ মেনটেনেন্স, প্রিভেন্টিভ মেনটেনেন্স। ওকে, এটা আমরা ঠিক মানে এই মুহূর্তে পড়বো না, তার আগে ওই পাওয়ার ট্রান্সমিশনটা পড়বো, তারপরে এরকম পড়বো, এটা আমরা ওই রকমভাবে ডিসাইড করব, ঠিক আছে? 8 লাস্ট মডিউল আমাদের, মডিউল নাম্বার 8। এই মডিউল নাম্বার 8টা ইরেকশন অ্যান্ড
টেস্টিং, ইরেকশন অ্যান্ড টেস্টিং। ঠিক আছে, এখানে আমরা মোটামুটি ধরে নিতে পারো মেনটেনেন্স ডিপার্টমেন্টে যা যা কিছু হয় তার লাস্ট জিনিস ওটা। তো এটা আমরা পড়ব। এইবারে তুমি যা যা সেখানে আমরা সিরিয়াল করলাম, সিরিয়ালে সেখানে আমাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট যে স্লাইডটা আমি দিয়েছিলাম সেই স্লাইডে যেগুলো থাকবে এটা একদিন বসে এই 7 নম্বরের পর একদম সরাসরি আমরা এইটা পড়ব, পাওয়ার ট্রান্সমিশন 8। ঠিক আছে, এইটা পড়ার পরে বাকি যেগুলো থেকে গেল তাকে আবার সিরিয়াল করব। সেই সিরিয়ালের ভেতরে অবশ্যই প্রথম যেটা আসবে প্রথম সেটা হচ্ছে ড্রিল জিগ। ড্রিল জিগ বুঝতে পেরেছিস? প্রথম যেটা আসবে মানে বলে নিতে ধরে নিতে পারো 9 নম্বরে আমরা এটা ডিসকাশন করব, 9 নম্বরে। নেক্সট হচ্ছে আমার যা যা বাকি থাকলো আগের মডিউল 4 পর্যন্ত সেটাকে টানবো, তারপরে মডিউল একদম 5 থেকে 8 পর্যন্ত পরপর টানবো। কিন্তু যেগুলো যেগুলো আমরা এই 8 অবধি যে করে দিলাম এটাকে আমাকে আগে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। এটা যদি না বুঝে নিই তাহলে বাকি যেগুলো যদিও ম্যানেজ করতে পারতাম সেগুলো ম্যানেজ করা সম্ভবপর হয়ে উঠবে না। বুঝতে পারলাম কথাটা? হ্যাঁ স্যার। এবারে বলো আমি কি রকম ভাবে স্টার্ট করবো, যেরকম আমি বললাম সেইভাবে স্টার্ট করে দেবো হ্যাঁ। না অসুবিধা আছে? না স্যার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে তো, তোমরা সব রেডি তো নতুন জিনিস শেখার জন্য? হ্যাঁ হ্যাঁ স্যার। না একদম অসুবিধা আছে? না স্যার, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আমরা প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে হিট ট্রিটমেন্ট, তাই তো বললাম নাকি? হ্যাঁ প্রথম স্যার। আমরা শুরু করব কিন্তু হিট ট্রিটমেন্ট। আচ্ছা, হিট ট্রিটমেন্ট সম্পর্কে মোটামুটি জানা কার আছে কি, কারো কিছু হিট ট্রিটমেন্ট সম্পর্কে কিছু জানা আছে? না। একদম কি এই শব্দটাকে কিছু শুনেছো? হিট করাটা শুনেছি। হিট ট্রিটমেন্ট শব্দটা কি হিট করাটা শুনেছো? করে। বলো, না হিট স্যার, ট্রিটমেন্ট শব্দটা কি শুনেছো? না স্যার। শোনা হয়। সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ স্যার। সাউন্ড ক্লিয়ার? অঙ্কিত হ্যাঁ কোথায় স্যার। আছো, কোম্পানিতে না বাড়িতে? হ্যাঁ স্যার, এই বাড়ি এলাম। এই বাড়ি এলে, ওকে। তো ক্লাস আমরা শুরু করব, শুরু করার আগে একটা ছোট্ট ডিসকাশন আমরা হিট ট্রিটমেন্ট স্টার্ট করব প্রথমেই। অবশ্যই প্রথম হচ্ছে আমরা সিরিয়াস তো সকলে, সেকেন্ড ইয়ারের টপিক একটু মাথা ঢোকাতে হবে, এটা আমাকে সিরিয়াসনেস নিতে হবে। যা যা বলবো, যখন যা কিছু আমি টাস্ক দেব যেন ফুলফিল হয়, না হলে কিন্তু সমস্যা, মানে তুমি কন্ট্রোল করতে পারবে না, টপিকগুলোকে রিলেটেড করতে পারবে না প্র্যাকটিক্যালের সঙ্গে। সেকেন্ড, আমাদের যা কিছু টার্মস কন্ডিশন এই অনলাইন ক্লাসে থাকে, কারণ ক্লাস অনলাইন, কারেন্ট, নেটওয়ার্ক এসবের উপরে ডিপেন্ড করে, তাহলে কিছু নর্মাল টাস্ক এরকম গ্রুপে হয়তো আমি দিব, মানে ওটা আমার একটু সিদ্ধান্ত এবারে নিয়েছি, কারণ অনেক সময় এই টলারেটগুলো হয়ে যায়। তো এটা একটা আমাদের টাস্ক বলে নিতে পারো, সেই টাস্কও কিন্তু আমাকে দিতে হবে। আরও একটা প্ল্যান করেছি এবারে, যে একদম লাস্টে না, একটা টপিক শেষে ওই টপিক রিলেটেড এক্সাম আমি করিয়ে নেব নিমি মক টেস্ট থেকে। তাহলে কী হবে, আরও বেশি সড়গড় হবে, কোশ্চান টপিকের অনুযায়ী কিভাবে আসছে সেটাও একটু জানা হবে। কি বুঝতে পারছো নাকি না বুঝতে পারছো না? হ্যাঁ স্যার।
কোনটা সুবিধা হয় বলো? স্যার আপনি যেটা করবেন সেটাই যে ঠিক। প্ল্যানিং গুলো বললাম সেগুলো। হ্যাঁ হ্যাঁ এইবারে হচ্ছে সেকেন্ড, এটা একটা ফার্স্ট প্রথম যে তোমরা আমাকে সব কিছু দেবে, এটা প্রমিস করছো, এবং আমি যা টাস্ক করাবো, যেভাবে পড়ানোর চেষ্টা করছি সেভাবে তোমরা নেবে, এটা হলো প্রথম। সেকেন্ড হচ্ছে টাইমিংস। এই পড়ার টাইমিংসটা কখন করবে বলো? সন্ধ্যাবেলা না রাতের দিকে? যা হবে সব রাত্রে, দিনে কোনো নেই, কারণ দিনের টাইমিংস তো হয়ে উঠবে না। যখন ইন ন্যাচারাল টাইমে, মানে ন্যাচারাল টাইম বলতে আমার যখন কলেজ খুলে যাবে, সব কিছু খুলে যাবে, তখন এই টাইমটা এরর হয়ে যাবে, টাইমিংসটা প্রবলেম হয়ে যাবে, তাই না? তাহলে এখন স্যার। আমি রাত্রে একটু বেশি রাত করে, না সন্ধ্যার দিকে, না কখন? স্যার সন্ধ্যার দিকে করলে অঙ্কিত থাকতে পারবে না। আমি বললাম এখানে সবাই আছে, সেই টাইমটা আমাকে বলো যেটাতে সবাই থাকতে পারবে, এটা একটু রিয়েলাইজ করতে হবে নিজেকে, কোন টাইমটা সাড়ে বেটার সাতটা হবে। 7:30। 7:30টা মিডিল টাইম। আমি কি বললাম, হয় সন্ধ্যার দিকে নাও, নাহলে একদম রাত্রের দিকে নাও। কেন, বুঝতেই পারছো আরেকটা ব্যাচ আসবে, তাকে তো টাইম দিতে নটা হবে। স্যার 8টা থেকে করবেন। 8টা 8টা বা থেকে 8:30 থেকে 9:30। অঙ্কিত কোথায় হ্যাঁ গেল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অঙ্কিতের টাইম কেমন হলে সুবিধা হবে সেই বলুক, এখানে তো লুকানোর কেউ নেই। এখানে লুকোনোর তো কিছু নেই। তাহলে অঙ্কিত। টাইমটা 8:30 হ্যাঁ, না 9টা থেকে 10টা? কিন্তু এটা আচ্ছা শীত, 9টা। আস্তে স্যার আস্তে 9টা হলে শীতকাল, তো শীতকালের দিকে স্যার অনেক শীতকাল রাত ঢুকছে, হয়ে যাবে। তখন গন্ডগোল হবে। তখন অঙ্কিত টাইম, দাও, শোনো, তখন টাইম স্যার। অ্যাডজাস্ট তখন হবে। এখন কি আমি 9টা থেকে 10টাও করাতে পারি, 8:30 থেকে 9:30 করাতে পারি, 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 15-20 মিনিটও হতে পারে, ওটা নিয়ে অসুবিধা নেই, কারণ টপিকের রেসপেক্টে বা যেদিন আমি যেটা বোঝাতে চাইছি সেটাকে তো আমাকে শেষ করতে হবে। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে কোন টাইমটা ফিক্সড করবো বলো? কেন তোমরা ফিক্সড একদম প্রথম করে নাও, তাহলে ফার্স্ট ইয়ারকে তোমাদের টাইম বাদে টাইম টাইম চয়েস করতে বলবো, ওভারল্যাপ হবে না। তো 8:30 করে দিন। 8:30 থেকে 9:30 ফিক্সড থাকলো। হ্যাঁ হ্যাঁ এটা প্রাইমারি ফিক্সড থাকুক। আচ্ছা, হ্যাঁ স্যার। এইবারে কিন্তু উইকেন্ড না, মানে শনি রবি নয়, এবারে হবে উইকের ভেতরে যে কোনো দুদিন, সেটা আমি ডিসিশন নিয়ে বলে দেবো। সম্ভবত, আমি যেটা বলতে চাইছি, সম্ভবত এই বুধবার থাকবে, আর থাকবে শনিবার। মানে আগে কি হতো, শুধু শনিবার রবিবার, কি বুঝতে পারছো? এটা একটা বুধবার থাকবে, আর একটা থাকবে শনিবার থাকবে। অসুবিধা আছে না স্যার। সবার তো, নাকি অসুবিধা আছে? হ্যালো, বুধবার শনিবার হলে অসুবিধা নেই তো? না স্যার নেই। চলো, বর্তমানে আমরা এইটা কি করব, প্রাইমারি ডিসিশন নিলাম, প্রাইমারি ডিসিশন নিয়ে আমরা এটা চলব, ঠিক আছে? তাহলে এবারে আমরা ক্লাসে যাই, অসুবিধা নেই। না স্যার। খাতা কিন্তু রাখতে হবে, যে টপিক আজকে আমরা শুরু করতে চাইছি সেই টপিকটা কিন্তু পুরোপুরি থিওরি। থিওরি নলেজকে নিতে গেলে একটু বুঝতে হবে। আমি যতক্ষণ বোঝাবো ততক্ষণ একটু চেষ্টা করবে বুঝে নেওয়ার, ঠিক আছে? অসুবিধা হবে, কোশ্চেন তোমরা করবে, তখন আমি বলতে পারবো এটা ডাউট হচ্ছে, ডাউট ক্লিয়ার করো। কি বললাম বুঝতে পারলে? তো দেখো, হ্যাঁ স্যার। আমরা আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে হিট ট্রিটমেন্ট প্রসেস। এখন হিট ট্রিটমেন্ট কথাটার মানে কি, তাপক্রিয়া, তাপ তাপ দিয়ে একটা লোহার ওপর আমরা তাপ দিব, তাপ দিয়ে তার কোনো ক্যারেক্টারিস্টিক্সকে চেঞ্জ করব, তার চরিত্রকে চেঞ্জ করা হবে, লোহার চরিত্রকে। তো এটার প্রয়োজন কি?
আচ্ছা, আমরা যখন টুলস পড়েছিলাম, টুলস, বিভিন্ন কাটিং টুলস যখন পড়তাম, তখন ওই ডেসক্রিপশন পড়ার সময় সময় বলতাম যে এটা হার্ডেন্ড অ্যান্ড টেম্পার্ড করা থাকে, এরকম আমরা শুনেছি না? ফাইলের ট্যাং অংশ বাদে বাকি অংশটা হার্ডেন্ড অ্যান্ড টেম্পার করা আছে, কি বলা হতো না হতো না? এবারে দেখো, এই যে হার্ডেন্ড, টেম্পার্ড, এই শব্দগুলো কি, কোথা থেকে এলো? না, এইগুলো হলো ওই লোহাটার উপর তাপ প্রক্রিয়ার এক একটা পদ্ধতির নাম। তাপ যে দিচ্ছি, তাপ দিয়ে কিছু একটা চেঞ্জ করছি, সেই চেঞ্জ করার যে পদ্ধতি, সেটার নাম হচ্ছে হার্ডেন্ড, আর একটা পদ্ধতির নাম হচ্ছে টেম্পার্ড। এটা টেম্পারিং, আর এর কাজটাকে বলা হবে হার্ডেনিং। বুঝতে পারলাম কথাটা? এটা এই এই দুটো শব্দ কি শোনা গেছিল? হ্যাঁ স্যার। একটু কোঅপারেট করতে হবে, কিন্তু বলতে হবে সঙ্গে সঙ্গে। তাহলে এই হার্ডেনিং, টেম্পারিং, তাছাড়া আরও অন্যান্য পদ্ধতি আছে, অ্যানেলিং করা, নর্মালাইজিং করা। এইগুলো অ্যাকচুয়ালি কি এবং এগুলো কার উপর প্রয়োগ হবে? প্রথম হচ্ছে, আমাদের কাজটা তো লোহার ওপর, আমাদের কাজটা লোহার ওপর। এবারে লোহা দিয়েই আমরা সব কিছু তৈরি করব বা করছি। দেখো, লোহা দিয়েই কাস্তে তৈরি করছি, লোহা দিয়েই কাস্তে তৈরি করছি তো নাকি? আচ্ছা, লোহা দিয়েই হ্যাকসো ব্লেড তৈরি হয়েছে, লোহা দিয়ে হ্যাকসো ব্লেড তৈরি হয়েছে তো, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, লোহাকেই ওই লোহা দিয়েই কাটছি। হ্যাঁ স্যার। এমনি আমরা যে জব করি, যে লোহাটা আমরা বলি, তার নাম কি? মাইল স্টিল। আর যেটা আমাদের হ্যাকসো ব্লেড, সেটা হাই স্পিড স্টিল বলছি তো নাকি? না অসুবিধা আছে? তো স্টিল তো। তো এই স্টিল কি জিনিস? স্টিল প্রথমে আমাকে বুঝতে হবে যে স্টিলটা কি জিনিস। না, স্টিল হচ্ছে আয়রন। আয়রন, আয়রন, আয়রন মানে কি বাবু? লোহা। আয়রনে কার্বন যদি আমি মিশিয়ে দিই, তাহলে আয়রনটা একটা কি অ্যালয় হলো তো নাকি? অ্যালয় কখন বলবো? সংকর কখন বলবো? মূল ধাতুর সঙ্গে যদি কিছু মিশাই, তখন হয়ে যাবে সংকর ধাতু। তো আয়রনের সঙ্গে, পিওর আয়রনের সঙ্গে যদি আমরা একটু কার্বন মেশাই, তখন তাকে বলা হচ্ছে স্টিল। বুঝতে পারলাম? বুঝতে পারছি? তাহলে স্টিল কাকে বলবো? এক কথায় বলো, স্টিল। না, স্টিল হলো একটা অ্যালয় যেখানে আয়রন আর কার্বন আছে। আয়রনের সঙ্গে কি মেশানো আছে? কার্বন মেশানো আছে। তাহলে ওই আয়রন কার্বন মেশানো লোহাটাকে কি আমরা বলবো যে প্লেন কার্বন স্টিল? বলতে পারবো? প্লেন কার্বন স্টিল বলতে পারবো না? পারবো না? কার্বন আছে, কার্বন আছে, তাই আমরা কার্বন স্টিল বলছি। তাহলে এই যে হিট ট্রিটমেন্ট, এইটা কিন্তু শুধুমাত্র কার্বন স্টিলের ওপরেই হবে, প্লেন কার্বন স্টিলের ওপরেই হবে। তাহলে কার উপর হবে হিট ট্রিটমেন্টটা? প্লেন কার্বন। ব্যাস, একটা কথা হয়ে গেল। অসুবিধা আছে না নেই? এতটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখন এই প্লেন কার্বন স্টিল কতটা পার্সেন্টেজ অফ কার্বন আছে তার উপর ডিপেন্ড করে একটু ভাগ করা হয়েছে। এবারে আস্তে আস্তে কি ভেতরে ঢুকবো? অসুবিধা আছে আর? না স্যার। বুঝতে পারছো নাকি না বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। চলো, এবারে আমরা একটু লিখে 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 ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো, শেয়ার হয়েছে? শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শেয়ার হয়েছে, ওকে। চলো, আমরা প্রথম স্টার্ট করছি কি? হিট ট্রিটমেন্ট। হিট ট্রিটমেন্ট। হিট ট্রিটমেন্ট। হিট, হিট মানে কি? তাপ। তাপ দিয়ে যা ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট মানে কি রে?
ট্রিটমেন্ট করা হয় না, এই যে রোগ হলে ট্রিটমেন্ট করা হচ্ছে, শুশ্রূষা বলে তো নাকি, এই শুশ্রূষা বলা হয় তো। তো এই শুশ্রূষার হ্যাঁ স্যার। উপকরণ মেডিসিন, ইনজেকশন, স্যালাইন দিয়ে হলে তাকে বলা হবে কি রোগের ট্রিটমেন্ট, তাই না? আর এখানে আমি ট্রিটমেন্টটা করছি কি দিয়ে? তাপ দিয়ে। এই ট্রিটমেন্টটা কি দিয়ে তৈরি হচ্ছে? তাপ দিয়ে। কার উপর তৈরি করা হচ্ছে? কার উপরে? না, প্লেন কার্বন স্টিল। প্লেন কার্বন স্টিল, ঠিক আছে? এটুকু বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এই এই যে প্লেন কার্বন স্টিল, এটা যে আমরা বলছি, এই হিট ট্রিটমেন্ট বলছি, এটার পারপাস কি? কেন আমি হঠাৎ করতে গেলাম বা করব বলে চিন্তা ভাবনা করছি? তাহলে এটার কি পারপাস জানা দরকার আছে? হ্যাঁ স্যার। পারপাস জানার কি দরকার আছে না নেই বলো? দরকার আছে। ব্যাস, একটা জিনিস দেখো, যে এই প্রসেসের মাধ্যমে, একদম সিম্পল ভাবে ভাবো, এই প্রসেসের মাধ্যমে আমরা যে স্টিল বলছি, সেই স্টিলের স্ট্রাকচার এবং তার প্রপার্টিকে চেঞ্জ করতে পারি। পারপাসটা কি হলো তাহলে? স্ট্রাকচার মানে তার ভেতরের যে গঠন, এবং তার প্রপার্টিজ, প্রপার্টিজ মানে কি তার বৈশিষ্ট্য, এইটাকে চেঞ্জ করাতে পারি। তাহলে চেঞ্জটা করলাম কোন মাধ্যমে বা কার দ্বারা? বলো, কার মাধ্যমে করলাম? কার মাধ্যমে করছি? স্টিলের চেঞ্জটা কার মাধ্যমে করছি? প্রপার্টি। হ্যাঁ, প্রপার্টি না, চেঞ্জিংটা যে করছি কার? প্লেন কার্বন স্টিলের না? আরে বুঝতে পারলি না? টু চেঞ্জিং দ্য প্রপার্টিজ অ্যান্ড স্ট্রাকচার, স্ট্রাকচার এবং প্রপার্টিজ অফ কার? অফ, এই অফ কার বলো? কার্বন স্টিল। হ্যাঁ, অফ এই যে প্লেন কার্বন স্টিল, প্লেন কার্বন স্টিল। বুঝতে পারছো নাকি না বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই যখনই আমরা করব কিভাবে, হাউ, পারপাসটা বোঝা গেল? এবারে কি একটা হ্যাঁ প্রশ্ন স্যার। আসবে, হাউ, কেমন করে আসবে? আরে এটা হ্যাঁ আসবে। স্যার। তো আমরা এটাকে লিখছি কেমন ভাবে দেখো, বলছি বাই হিটিং, বাই হিটিং। হিটিং করে দিলে তারপরে কি করব? হিটিং যদি করি তাহলে কি করার প্রয়োজন আছে? কুলিং। তাহলে আমরা এই যে প্রপার্টি চেঞ্জ করছি কিংবা তার স্ট্রাকচার চেঞ্জ করে দিচ্ছি কার? আবার প্লেন কার্বন স্টিলের। কিসের দ্বারা? হিট ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে। পারপাস হচ্ছে আমি ওই কার্বন স্টিলের প্রপার্টি বা স্ট্রাকচারকে চেঞ্জ করছি। তাহলে করব কিভাবে? না হিট দিব আর ঠান্ডা করব। অর্থাৎ অর্থাৎ কি দেব এখানে? গরম করব এবং ঠান্ডা করব। গরম করব, ঠান্ডা করব। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। আর কিছু করছি না, কিন্তু প্রসেসটা কিরকম হচ্ছে? গরম করে নিচ্ছি, এটাকে ঠান্ডা করছি। আচ্ছা, এইরকম এই যে গরম করে নিচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি, এই পদ্ধতির মাধ্যমে এই সব জিনিস কি হয় কিছু না? হ্যাঁ হয়। এই রকম কত ধরনের পদ্ধতি আছে না? হিট ট্রিটমেন্ট প্রসেস আছে আবার 4 প্রকার। কয় প্রকার আছে?
চার প্রকার। 4 প্রকার আছে। তাহলে প্রত্যেক প্রকার, সেই 4 প্রকারটা আমরা আসছি একটু পরে। প্রত্যেক প্রকারের জন্য এই গরম করার যে প্রক্রিয়া এবং ঠান্ডা করার যে প্রক্রিয়া, যার মাধ্যমে ওই স্টিলটার প্রপার্টি কিংবা স্ট্রাকচার চেঞ্জ হবে, এটা কি সবার ক্ষেত্রে এক হবে না আলাদা হতে পারে? স্যার আলাদা। হ্যাঁ, প্রত্যেক প্রকার পদ্ধতির আলাদা আলাদা গরম করা এবং ঠান্ডা করার প্রসেস আছে। সেই কারণে এটা এত বেশি ইম্পর্টেন্ট। সেই কারণে কোন পদ্ধতিতে কি ধরনের গ্রেন স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে বা প্রপার্টি তৈরি হচ্ছে বা প্রপার্টি কমে যাচ্ছে, সেটা বুঝতে গেলে আমাকে কিন্তু এই হিটিং অ্যান্ড কুলিং পদ্ধতি একটাই, যে 4টা পদ্ধতি আমরা যে বললাম, সেই পদ্ধতি করব একটাই কাজ, গরম করব, লোহাটাকে ঠান্ডা করব, গরম করব, ঠান্ডা করব, কিন্তু ঘটনা ঘটবে আলাদা, স্ট্রাকচার হবে আলাদা, প্রপার্টিজ তৈরি হবে আলাদা। বলতে পারলাম কি? হ্যাঁ স্যার। তাহলে এবারে তোমরা বলো যে অ্যাকচুয়ালি লোহার স্ট্রাকচার কেমন। আমি কিসের কাজ, পারপাস কি বলেছি আমি? প্রপার্টি এবং স্ট্রাকচারকে চেঞ্জ করতে পারি, এবং ওটাই চেঞ্জ করার উদ্দেশ্যেই আমি হিট ট্রিটমেন্টটা করছি। তাহলে আমার কি জানার একটু দরকার আছে যে লোহা যেটা একদম পিওর, তার স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কেমন? তাহলে তো আমি জানতে পারবো যে কি স্ট্রাকচার চেঞ্জ হলো, বা তার প্রপার্টিটা কেমন, তাহলে তো আমি চেঞ্জ করার পরে বুঝবো যে না এটা ছিল এটা হলো। তো সেটা জানা দরকার আছে না নেই? দরকার আছে। দরকার আছে। তাহলে চলো আমরা কি করে বুঝবো। প্রথমে আমাদের জানতে হবে যে স্ট্রাকচার কি, স্ট্রাকচারটা কেমন, আগে আমরা সেটা নিয়ে আলোচনা করব। কেমন দিচ্ছি? স্ট্রাকচার, স্ট্রাকচার অফ স্টিল, এইটা আমাকে আগে কিন্তু বুঝতে হবে। স্ট্রাকচার অফ স্টিল, ফার্স্ট আমরা জানবো কি স্টিল ইজ এন অ্যালয়। প্রথমেই আমরা জানলাম কি স্টিল হচ্ছে একটা অ্যালয়। কিসের অ্যালয়? অ্যালয় মানে কি? সংকর বা মিশ্র ধাতু, বুঝতে পেরেছ? এবারে অ্যালয়টা কি কেমন না, এই পিওর আয়রন, আয়রন জানো তো নাকি, লোহা প্লাস কার্বন, আয়রন প্লাস কার্বন। আয়রন মানে কি আছে? Fe। কার্বন মানে কি আছে? সি। বুঝতে পারছো না কিনা? বুঝতে পারছো না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। একদম। এইবারে যখন এইটা, এর তো একটা স্ট্রাকচার থাকবে। আমরা যদি এই রকম একটা প্লেটকে মাইক্রোস্কোপে দেখি, মাইক্রোস্কোপে দেখি, তাহলে একটা তো কিছু স্ট্রাকচার দেখা যাবে না? দেখা যাবে না? যাবে না? যে স্ট্রাকচারটা দেখা গেল, ভালো করে বুঝবে, যে স্ট্রাকচারটা এই মুহূর্তে দেখা গেল একদম নর্মাল, Fe আর সি মেশানো হয়েছে, নর্মাল, তাকে আমরা এর ভেতরে কার্বনের পার্সেন্টেজ অনুযায়ী, কার্বনের যে পার্সেন্টেজ তার অনুযায়ী আমরা কি একটা ছবি দেখতে পাবো? মানে কার্বন কেমন, লোহা কেমন, তার কালার দেখেছো তো? কার্বনের কালার কেমন? কালো তো নাকি? তাহলে যখন আমরা মাইক্রোস্কোপে কার্বনের কালো ভাগটা বেশি দেখতে পাবো, তাতে কার্বন বেশি মেশানো আছে না কম মেশানো আছে? বেশি মেশানো আছে। আর যদি আমরা একদম কার্বন কম আছে, তাহলে কি হবে? সেটা সাদা সাদা লাগবে দেখতে। কি বুঝতে পারছিস নাকি? এটা বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এই তাহলে পিওর সাদা
আর কালো। এবার কতটা কালো হবে, তাহলে কি আমাকে বুঝতে হবে যে কার্বন স্যার কতটা মেশানো যায়, এটা আমাকে বুঝতে হবে না বুঝতে হবে না? তাহলে বুঝতে আমরা হবে। এখানে দেখতে হবে ফার্স্ট যে আমরা সর্বোচ্চ, ভালো করে লিখে নাও, এটা পরীক্ষায় প্রচুর আসবে। সর্বোচ্চ এই যে কার্বন আমরা লোহাতে লোহাতে কতটুকু মেশাতে পারি, কতটুকু মেশাতে পারি? আপ টু, আপ টু, এটা আপ টু লিখে দিলাম, আপ টু 1.7% পর্যন্ত কতটুকু মেশাতে পারি। সর্বোচ্চ কার্বন আমরা লোহাতে আপ টু এত পর্যন্ত মেশাতে পারি, মেশাতে পারি। কতটা পারি, কতটা পারি? 1.7%। তাহলে 1.7%। এফি আর এ পাশে থাকলো কার্বন, তাহলে এখানে 1.7 যদি আমরা সবচেয়ে বেশি হয়, তাহলে এটা কত হয়ে যাবে? 98.3%। কি ঠিক লিখলাম? তাহলে একটা হ্যাঁ স্যার। 100% আমরা একটা স্টিল পেলাম। কি বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? আমরা সর্বোচ্চ 1.7, সর্বনিম্ন, আরে সর্বনিম্ন কত হতে পারে? সর্বনিম্ন 0 হতে পারে। সর্বনিম্ন কত? 0% হতে পারে না, পারে না বলো? মানে কিছুই মেশালাম না, হতে পারে না, পারে না? হতে পারে। তখন তাকে কি বলবো? স্টিল বলবো? তখন কি আমরা তাকে স্টিল বলবো? না হ্যাঁ স্যার। স্যার। কি করে বলবো? কার্বন যদি কিছুই ইনটেক না করি তাকে স্টিল বলবো কি করে আমি? তাকে আমরা স্টিল কি করে বলবো? আমি তো অ্যালয় করা মানে কি কিছু তো দিতে হবে। সেই জন্য একদম স্টার প্রথম দেখো, আমি আস্তে আস্তে এগাচ্ছি কিন্তু একটু এদিকে তাকাও। স্টার প্রথম লিখো 0% যুক্ত, যুক্ত লোহাই বলে দিই, লোহা। লোহা অ্যাকচুয়ালি একে কি বলা হবে? পিগ আয়রন। পিগ আয়রন এর যে স্ট্রাকচার, তার নামটা জানতে হবে তো নাকি? এই যে স্ট্রাকচার, তার নামটা জানা দরকার আছে না নেই? লিখে রাখো একদম সুন্দর করে। ফেরাইট, FERRITE, ফেরাইট 0% যুক্ত লোহা। কি 0% যুক্ত? সি, 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 সি কার্বন, কার্বনের পার্সেন্টেজটা 0 যুক্ত লোহা, অর্থাৎ তাকে পিগ আয়রনই বলবো। পিগ আয়রন হচ্ছে বিশুদ্ধ লোহা আমাদের। সেই পিগ আয়রনকে আমাদের, পিগ আয়রনকে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি, তাহলে তার কালো কালো ছোপ থাকবে কি? কালো কালো ছোপ কি থাকবে? না স্যার। না। তখন তাকে কি বলবো? ফেরাইট বলবো। তাহলে ফেরাইট কি হলো? ফেরাইট কি হলো? একটা স্ট্রাকচারের নাম, স্ট্রাকচারের নাম। কার স্ট্রাকচার? পিগ আয়রন। কেমন সেটা? সেটা কেমন? না শুধুমাত্র আয়রন। বুঝতে পারছো? তাহলে পিগ আয়রনের স্ট্রাকচারের নাম কি? ফেরাই। ফেরাইট। একটু একটু করে মাথায় ঢুকছে? একটু একটু করে মাথায় ঢুকছে না ঢুকছে না? হ্যাঁ স্যার। ঢুকছে। চলো নেক্সট। তাহলে আমাকে আমি কি চেঞ্জ করব বলেছিলাম রে প্রথমে? আমরা হিট ট্রিটমেন্ট করছি কি স্ট্রাকচার এবং প্রপার্টিজ। তাহলে এটার কি প্রপার্টিজ আছে একটু জানতে পারা যাবে? এর যদি আমরা একটু প্রপার্টি জানি তাহলে কি ঠিক হবে না হবে না বলো? প্রপার্টি জানতে হবে। তাহলে প্রপার্টিটা কেমন সেটা দেখো না। এক নম্বর প্রপার্টি হচ্ছে এটা প্রচণ্ড পরিমাণে সফট, মানে আমি এমনি লিখতে পারি রিলেটিভলি সফট।
রিলেটিভলি সফট। দ্বিতীয় নম্বর কি আছে, একদম ডাকটাইল, DUCTILE, ডাকটাইল মানে কি রে, বলে দিয়েছিলাম, ডাকটাইল প্রপার্টি মনে আছে। আর একটা কি না, কম্পারেটিভলি উইক মানে দুর্বল। এই লোহাকে আমরা বিস্কুটের মতন ভাঙতে পারি, বুঝতে পারছিস? একটু বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে কি কতটুকু জিস্ট করলাম দেখো। আমরা স্ট্রাকচার অফ স্টিল পড়তে গেলে স্টিলটাকে বললাম স্টিল, কেন স্টিল আসছে কথায়, তাই স্টিল। স্টিল হলো একটা অ্যালয়, সংকর বা মিশ্র বলা যেতে পারে। সেই মিশ্রটা কি না, কার কার দ্বারা মিশ্রণ হচ্ছে, আয়রন আর কার্বন। এই আয়রন আর কার্বন মেশালে আমরা পাচ্ছি স্টিল। এখন এই যে স্টিল কার্বনের পার্সেন্টেজ ওপর ডিপেন্ড করে আমরা নামকরণও করব, দেখবে একটু পরে আমরা নামকরণও করব পার্সেন্টেজ অফ স্টিলের কার্বনের উপর ডিপেন্ড করে। তাহলে এই কার্বন আমরা কতটা মেশাবো না, সর্বোচ্চ আমরা 1.7% অবধি মেশাতে পারি, সর্বনিম্ন তো 0। অ্যাকচুয়ালি সর্বনিম্ন 0 মানে কার্বন মেশাচ্ছি না। তো এই কার্বন মেশাচ্ছি না মানে 0% যুক্ত যে লোহা, তাকে আমরা পিগ আয়রন বলতে পারি। যদি 0.1 মিশিয়ে দিই তাহলে হয়ে যাবে তখন স্টিল। কিন্তু সেই আয়রনটার যে স্ট্রাকচার বা গঠন যদি আমরা মাইক্রোস্কোপে দেখি, তখন সেই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো তাকে নাম দিলাম আমরা ফেরাইট। কি নাম দিলাম? ফেরাইট। এই ফেরাইটটার বৈশিষ্ট্য কেমন? চারিত্রিক বৈশিষ্ট্য না, এটা অনেকটা বেশি সফট বা নরম এবং ডাকটাইল এবং উইক, দুর্বল। এখন বলো, তোমরা নিজেরাই বলো, এই লোহাকে নিয়ে লোহার যে চরিত্র, তোমরা যে আশেপাশে দেখো, লোহা মানেই যে তার একটা গঠনগত যে চরিত্র, সেটাকে এই লোহা দিয়ে করলে হবে? এই লোহাটাকে ব্যবহার করলে হবে? না স্যার। হচ্ছে না, না হচ্ছে কি না হচ্ছে না? তাহলে হচ্ছে না। আমরা এই পিওর লোহাটাকে যদি আমরা কাজে ব্যবহার করে দিব বলি, তাহলে কি সত্যিকারে কাজে ব্যবহার করা যাবে? দেখো তো, না স্যার। যায় এটা? হ্যাঁ না না? না স্যার। না। তাহলে আমার কি এখানে একটু চারিত্রিক গঠন, প্রপার্টি চেঞ্জ করার প্রয়োজন হলো? হ্যাঁ স্যার। প্রপার্টিস তাহলে চেঞ্জ করতে হবে, প্রপার্টিস চেঞ্জ করতে হবে। তাহলে কিসের দ্বারা করব না, ইনট্যাক কার্বন, ইনট্যাক কার্বন। এইবারে কার্বনের পার্সেন্টেজ অনুযায়ী আমরা কি করব, যত কার্বন মেশাবো প্রপার্টি ততটা বেশি শক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রপার্টি কি তৈরি হবে? লোহাটা কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। কি হলো, একটু একটু ভালো লাগছে? নতুন নতুন জিনিসটা কি দেখতে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে? হ্যালো, আরে আজকে যেটুকু হ্যাঁ বলছি স্যার। সেটুকু শুনতে ভালো লাগছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নতুন জানা যাচ্ছে নাকি না যাচ্ছে না? যাচ্ছে স্যার। যাচ্ছে। ক্লাস কামাই করবে না, একটাই কথা। ক্লাস কামাই করলে নতুন তো তথ্য পরের কথা, এই তথ্য বইতেও আছে, কিন্তু বুঝাতে পারা যাবে না বা বুঝতে তুমি পারবে না। কথাটা বোঝাতে পারলাম? এই হচ্ছে হ্যাঁ ব্যাপার। স্যার। তো চলে এসো এবার। তাহলে আমরা কার্বনকে মেশাচ্ছি, কোথায় মেশাচ্ছি? কার্বনকে মেশাচ্ছি, মেশানো হচ্ছে কিভাবে? পার্সেন্টেজ।
কতটা ম্যাক্সিমাম? 1.7%। এবার তাহলে ভালো করে ভাবতো বাবু, যদি আমি একটা এখানে একটা লাইন টানি, এই লাইনে আমরা যদি একটা কার্বনকে এখানে একটু লিখি, যে এখানে এবারে লিখলাম যে এটা এই যে জায়গাটা 0.0, এই দিকে হচ্ছে কার্বন পার্সেন্টেজ, আর একটা লিখলাম এখানে ধরো একটু একটু করে বাড়িয়ে দিলাম, মানে 0.5, গ্রাফ যেন আঁকি আর কি। তাহলে মাঝখানে কি হবে? এখানে 0.1, 0.2 এরকম থাকবে তো নাকি? 0.3, 0.4 এরকম থাকবে তো নাকি? বুঝতে পারছিস? আবার একটা হ্যাঁ স্যার। জায়গায় এখানে লিখলাম আমি 0.84, একদম একে স্টার দিয়ে দিলাম। তারপরে চলে যাও এদিকে, আমি লিখছি একদম এদিকে 1.0, এদিকে লিখছি আমরা একটা 1.5, তারপরে এখানে ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে আমি ম্যাক্সিমাম কত যেতে পারবো? 1.7% কার্বন। তো এখন ভালো করে একটু দেখো, এইখানে যে কার্বনটা আছে, এখানে যে আমার স্ট্রাকচারটা থাকবে, একে আমরা কি স্ট্রাকচার বলেছি বলো? একটু আগেই আমরা বলেছি, এখান থেকে এটা একটা স্ট্রাকচার থাকছে, আবার এখান থেকে একটা স্ট্রাকচার থাকছে। আমরা মাঝখানে সবই স্ট্রাকচার, আমি না বলছি না, কিন্তু এইখানে দেখো একটু ভালো করে ভাব, এখানে কার্বনের পরিমাণটা এখানে নেই। কোথায় নেই? এই জায়গাটায় কার্বনের পরিমাণ আছে কি? এখানে কার্বন আছে? নেই। না স্যার। এখানে কার্বন আস্তে আস্তে যত এদিকে যাব তত কি একটু বাড়বে? যদি এখানে এইটুকু থাকে, এখানে আর একটু থাকবে, এখানে পুরো একদম এরকম এরকম ভর্তি হয়ে যাবে না? আর এখানে কি হবে? একদম কার্বনে ভর্তি, মানে আমি সাদাটা কার্বন ভাবছি। বুঝাতে পেরেছি? ওকে, এখানে কার্বন থাকবে তো মাইক্রোস্কোপে দেখা যাবে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে আমার স্ট্রাকচার কোনটা ছিল? ভালো করে লক্ষ্য করো, স্ট্রাকচার কোথায় ছিল? স্ট্রাকচার না, এই স্ট্রাকচারটার নাম ছিল কি বলতো? ফেরাইট নাম ছিল, এটা ফেরাইট। এইবারে কার্বন যে ইনটেক হলো না, কার্বন ইনটেক হলো 0.84 বা 1 কাছাকাছি, এইটাকে বলা হচ্ছে পারলাইট। কি বললাম? এটা পারলাইট। আর যেটাতে একদম কার্বন ভর্তি তাকে বলছি আমরা সিমেন্টাইট। কি বলছি আমরা? সিমেন্টাইট। এটাকে আমরা কি একদম এফিসি বলতেই পারি? না বলতে পারি না, বলো। এবারে একটু ছোট্ট করে আজকে বোঝো, কেন আজকে আমি এর বেশি আর ডিটেলে যাব না, কেন আমরা একটা দিন একটু ভালো করে কনসেপ্ট নিয়ে যাব। এইটা একটু আমাকে বলো তো, এইখানে ছিল ফেরাইট, ফেরাইট বাড়তে 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 আমি কার্বন মেশাচ্ছি, তাহলে বাড়তে 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 পারলাইট অবধি এলো। তাহলে এখানেও তো পারলাইট সূচনা হয়েছে, এই জায়গাটাই তো যখন 0.1 হলো তখন কি পারলাইট হয়েছে? 0.2তে পারলাইট একটু বেশি, পারলাইট 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 পুরো চলছে এখানে এত দূর অবধি, পারলাইট 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 চলছে। যখনই একের বেশি হয়ে গেল তখন তাকে বলছি আমরা সিমেন্টাইট 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 সিমেন্টাইট, একদম 1.7-এ সিমেন্টাইট শেষ। কি বুঝতে পারছিস? মানে 1.0টাকেও সিমেন্টাইট বলছি, 1.1টাকেও সিমেন্টাইট বলবো, 1.2টাকেও সিমেন্টাইট বলবো, 1.3টাকেও সিমেন্টাইট বলবো। সিমেন্ট মানে শক্ত হয়ে যাচ্ছে না? অপেক্ষাকৃত এটা যতটা নরম শক্তের ঠিক মাঝামাঝি না, এটা না শক্ত না নরম। আর এটা কি পুরো নরম? বলো। হ্যাঁ স্যার। মানে একটু মানে অনুমান করতে পারছো ব্যাপারটা কি? হ্যাঁ স্যার। তাহলে দেখো তো, এটা যখন নরম ছিল সেটা ছিল ডাকটাইল, এটা যখন আস্তে আস্তে একটু ডাকটাইল হবে না, আর এটা কি একটা ব্রিটিল চলে আসবে? কথায় দেখো তো, ব্রিটিল ভেঙে যাবে, শক্ত হয়ে গেছে ভেঙে যাবে। এবারে তোমরা বলো যে আমাকে কোন ধরনের লোহাটাকে নিয়ে আমার কাজ করা সুবিধা, নরম না শক্ত?
শক্ত। শক্ত নিয়ে সুবিধা হবে? শক্ত। শক্ত নিলে সুবিধা হবে? হ্যাঁ কি করে হবে? শক্ততে আমি কাটবো কি করে? কাটতেই তো পারবো না। তুমি একটা চিন্তা করো না, সিমেন্টাইট লোহাকে আমরা সিমেন্টাইট 1.7 লাস্ট, তাকে আর কাটতে পারবো কোনো কিছু দিয়ে? আরে না সেই স্যার। তো সবচেয়ে শক্ত, তাকে আর কাটবো কি দিয়ে? তুমি এটা ঘুরিয়ে বলতে পারো স্যার সিমেন্টাইট লোহা দিয়ে আমি বরঞ্চ এই 1 কে কাটতে পারবো, মানে একে কাটতে পারো। কি বুঝতে পারছো? এটা অপেক্ষাকৃত শক্ত, তার চেয়ে এটা অপেক্ষাকৃত নরম, তাহলে কাটা যেতে পারে মেবি। কি হতে পারে না বলতে পারবে না বলো? হ্যাঁ স্যার, হতে পারে। এই এই হচ্ছে ব্যাপার, শক্ত নয়, আমরা সবসময় একটু মাঝারি, মানে না নরম না শক্ত, এই রকম মেটেরিয়ালকে নিয়েই আমরা কাজ করতে পারি, তাকে স্ট্রাকচারাল করতে পারি, তাকে দিয়ে টুলস তৈরি করতে পারি, তাকে নিয়ে, মানে বোঝাতে পারছি কথাটা? সেই কারণে এই যে একটা হ্যাঁ স্যার। নাম্বার লিখলাম আমি, এই যে একটা নাম্বার লিখলাম 0.84, 0.84, আজকের এইখানেই আমরা টাস্ক শেষ করব। 0.84% অফ কার্বনযুক্ত লোহাকে আমরা বলছি সর্বোত্তম। সর্বোত্তম মানে এর না শক্ত না নরম, শক্তের তুলনায় একদম প্রথম, নরমের তুলনায় সবচেয়ে বেশি, তাই এই পার্সেন্টেজ লোহাটাকে নিয়ে আমরা সর্বোত্তম কাজ করতে পারি, তাই এটাকে বলা হচ্ছে ইউটেকটয়েড স্টিল। এই স্টিলটার নাম কি হয়ে গেল? এই স্টিলটার নাম কি হয়ে গেল? ইউটেকটয়েড স্টিল। এতটুকু কার কার অসুবিধা হলো বলো? ইউটেকটয়েড স্টিল, ইউটেকটয়েড স্টিল কত নম্বর পার্সেন্টেজ? নাম্বার হচ্ছে 0.84 পার্সেন্টেজ যুক্ত কার্বনকে আমরা ইউটেকটয়েড স্টিল বলছি। এর পরের দিন আমরা এটাকে এই গ্রাফটাকেই পুরো ধীরে ধীরে সাজিয়ে সাজিয়ে বলা হবে। আজকে এইটুকু আমরা বুঝলাম যে স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, ফেরাইট থেকে পারলাইট, পারলাইট থেকে সিমেন্টাইট, মাঝখানে কার্বনের পার্সেন্টেজ বাড়তে বাড়তে শক্ত হয়ে যাচ্ছে। তো 1.7 এর পরে আরও যদি পার্সেন্টেজ কার্বন দিয়ে দিই, আর সেটা কি লোহার থাকবে বল? পুরা শেষ হয়, ওটাকে আর ব্যবহারই করা যাবে না, সেই জন্য আর পার্সেন্টেজ বাড়ানো যাচ্ছে না। 1.5% আমরা তো জানবো লো কার্বন স্টিলের উপর আবার হিট ট্রিটমেন্ট করবো, হিট ট্রিটমেন্ট আবার এত পার্সেন্টেজ অবধি যাবেও না। তো 0.84% কার্বনটাকে আমরা সর্বোত্তম বলছি, এইটাকে মানে সবচেয়ে স্ট্রঙ্গার, এ ফেরাইট থেকে উন্নত এবং সিমেন্টাইট থেকে নিম্নে, যাই একে আমরা ভালোভাবে কাজ করাতে পারি। তো এতটুকু কি আমাদের বোঝা গেল আজকের ক্লাস? বলো, আজকের ক্লাস ভালো লাগলো? হ্যাঁ স্যার। কতটুকু ভালো লাগলো? স্যার পুরোটাই। তথ্য তথ্য ঠিক আছে? সিম্পল ভাবে বোঝানো যাচ্ছে? হ্যাঁ স্যার। এইভাবে ক্লাস করলে অসুবিধা তো নেই? না স্যার। চলো খাতায় নোট করবে, খাতা না নোট করলে কিন্তু এ থিওরি মাথায় ঢুকবে না। আমি যত তাড়াতাড়ি বলে দিলাম তত তাড়াতাড়ি হবে না, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, কিন্তু তোমাকে বারবার বারবার হয় শুনতে হবে নাহলে পড়তে হবে। ওকে, তো থ্যাংক ইউ, গুড নাইট। স্যার সিলেবাসটা